লজ্জায় আড়ষ্ট হয়ে তে দ্রুত আয়ুর রুমের দিকে অগ্রসর হয়। দ্রুত পায়ে রুমে ঢুকতে ধাপাস করে বিছানায় শুয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তার এমন অপ্রতিভ অবস্থা দেখে ভ্রু কুঁচকে যায় আয়ুর। কি হয়েছে তোর? কই মাছের মতো করছিস কেন? কোথায় ছিলি এতক্ষণ? সিংহের গুহায়। মানে? তে খোলবিলিয়ে উঠে বসে। জাঙ্কুক আমার কি বলেছে জানো? আমি নাকি তার সাথে চোর পুলিশ খেলছি। তুমি বলো আমার বিহেভিয়ার কি চোরের মতো? হ্যাঁ, নিঃসন্দেহে আমিও বলতে পারি তোর বিহেভিয়ার চোরের মতো। ফুপ্পি, একদম চেঁচামেচি করবি না। এই বাড়িতে আসার পর থেকে তুই পালাই পালাই করছিস। তুই কি এখনো বুঝতে পারছিস না এই বাড়ি কেউ তোকে সন্দেহ করছে না? কেউ বুঝতে পারছে না তুই সে 8 বছর আগের মেয়ে? আমারও তাই মনে হচ্ছে, কিন্তু শিওর হতে পারছি না। আমি শিওর, তুই চিন্তা করিস না। যাই হোক, তোকে বলতে ভুলে গিয়েছি, জাঙ্কুকের দাদি তোকে ডেকেছেন, কে দেখা করে আয়। আমাকে? কিন্তু কেন? আহা, এত সন্দেহ নিয়ে থাকিস কেন? তুই জানিস এই বাড়ির মানুষগুলো কত ভালো। খবরদার তাদের সাথে এমন উজবুক ব্যবহার করবি না। এখনই যা। তে বিরক্ত মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে মাথা নুয়ে হাঁটছে সে। তখনই ধাক্কা লাগে কার সাথে। চাপা আর্তনাদ করে সামনে তাকাতেই বোগামকে দেখে অপ্রস্তুত ভাবে হাসে। চোখ কোথায় থাকে আপনার মিস্তে? আপনার রসগোল্লার মতো বড় বড় চোখ দুটো কোন হাইটে থাকে মিস্টার বোগাম? তের কথায় ভাবধারায় ঠোঁট কামড়ে হাসলো বোগাম। আমি তো ভাবছি আপনি কথাই বলতে জানেন না। মাই গড, গতকাল কি ভাব ধরেছিলেন? পরিবেশের সাথে মানিয়ে উঠতে পারিনি, তাই অপ্রস্তুত ছিলাম। তা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? গ্র্যান্ডমাদারের রুমে। খবরদার এই সম্বোধন করবেন না, নানি যেন আপনার উপর ভীষণ ক্ষেপে যাবেন। কেন? নানি বকবেন কেন? নানির বরাবরই গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালো লাগে, কিন্তু জাঙ্কুক ভাইয়ের সামনে তিনি কিছুই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন না। জাঙ্কুক ভাইয়ের কথা হলো সবাই স্পষ্ট শুদ্ধ ভাষায় কথা বলবে। এখন তুমি যদি তোমার ইংলিশ বাংলিশ কথা নানিকে বলো তবে নির্ঘাত কুরুক্ষেত্র চলবে। তবে আমি কি বলবো? দাদি বলো আর নানি বলো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। ঠিক আছে, তা বলা যাবে। এখন বরং আমার রুমটা দেখিয়ে দিন। ইউনো, সুগা আর তে একসঙ্গে ছাদে দাঁড়িয়ে সেই কালো বাড়িটি সম্পর্কে আলোচনা লেগে গিয়েছে। দেখ সুগা, এই ব্ল্যাক হাউসে নিশ্চয়ই কোনো রহস্য আছে। একটা জানালাও নেই, অদ্ভুত সব নিরিবিলি। তের কথায় তার দিকে তাকিয়ে ইউনো মিহি হাসলো। যাই বলিস তে, এই বাড়িটার ভাবধারাটা চমৎকার। আমার বেশ ইচ্ছা করছে এই বাড়ির ভিতরে প্রবেশ করতে। আমারও, কিন্তু যাব কি করে আমরা? সুদীর্ঘ লম্বা ইউনো তের মাথাটা তার বুকের সাথে চেপে ধরে সিরিয়াস ভঙ্গিতে বলে, দেখতে আমার বুকের ভিতরটা কেমন বিট হচ্ছে, মানে বুঝতে পারিস? এই বাড়িটা সত্যিই অদ্ভুত, গা ছমছমে পরিবেশ। আহা, আমার হেয়ারস্টাইল নষ্ট হয়ে যাবে, এভাবে কেউ ধরে? ইউনো কিছু বলার আগেই তের ফোনে ভিডিও কল আসে জিমিনের। তে দ্রুত মোবাইলটা রিসিভ করে সুগা আর ইউনোর সামনে ধরে। হেই জিমিন, একা একা দিন কাটছে তো তোমার? না রে, তোদের অনেক মিস করছি। বাবার শরীরটাও এখনো ভালো হয়নি। আঙ্কেলের খেয়াল রাখিস। এই দেখ আমাদের সুগা সাহেবের অবস্থা। তিনি প্রকৃতি পেয়ে আমাদের একদম ভুলেই গিয়েছেন, সারাদিন ফটোগ্রাফিতে ব্যস্ত। তের কথা শেষ হতেই সুগা ছো মেরে মোবাইলটা তার হাতে নিয়ে নেয়। বিশ্বাস কর জিমিন, গ্রামটা এত সুন্দর, মাই গুডনেস। আর এই বাড়িটা কোনায় কোনায় যেন অভিজাত্য ছড়িয়ে আছে। বাড়ির মানুষগুলো এত সুইট, এত আমায়, কি বলবো তোকে। আমি এই বাড়ির প্রেমে পড়ে গিয়েছি রে। আহারে বন্ধু আমার, তা ইউনো সাহেবের কি অবস্থা? তার কথা কি আর বলবো, তিনি তো এই বাড়িতে আসার পর থেকে ভাব জমিয়ে ফেলেছে। একটা কাজ কর, তোদের যেহেতু ওই বাড়ির প্রতি নেশা জেগেছে, তবে ওই বাড়ির কোনো ছেলেকে দেখে তের সাথে বিয়ে দিয়ে দে। অ্যাটলিস্ট বন্ধুর শ্বশুর বাড়ির সূত্রে মাঝে মাঝে বেড়াতে যেতে পারবি। এই বাড়িতে দুটো ছেলে আছে, একটা বাঘ আর একটা বাঘের শিষ্য। মানে? মানে বাড়ির মালিকের নাতি জাংকুক, জিয়ন জাংকুক হলো বাঘ, আর তার শিষ্য বোগাম, আই মিন জাংকুকের ফুফাতো ভাই। সুগার কথায় রাগ দেখে মোবাইলটা কেড়ে নিল তে। দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দ্রুত ছাদ থেকে নেমে যায়। ভিডিও কলে জিমিনকে সম্পূর্ণ বাড়ি দেখাতে দেখাতে বাগানের মধ্যভাগে এসে উপস্থিত হয় তে। তখনই তার কানে আসে মিষ্টি সুরলো কণ্ঠের একটি পাখির ডাক। ফুলপুরি, ফুলপুরি, ও ফুলপুরি। তে সেই সুরে অনুসরণ করে চারদিক তাকাতে থাকে। কিছুক্ষণের মধ্যে দোতলার একটি বারান্দা থেকে একটি কাকাতুয়া পাখির দেখা মেলে।
সেই পাখিটি নেচে এক মনে ফুলপুরি ফুলপুরি করেই যাচ্ছে। তে ডানে বামে তাকিয়ে বিশেষ কাউকে দেখতে না পেয়ে বাগানের শেষ প্রান্তে একজন মালিককে দেখে সেদিকে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই বারান্দাটি কার চাচা? মালি তের কণ্ঠে উঠে দাঁড়ায়। তের আঙ্গুলের ইশারায় ভ্রু কুচকে তাকান মালি। এইরা তো ছোট ভাইজানের। ছোট ভাইজান? ছোট ভাইজান মানে জাঙ্কুক ভাইজানের। ও, কিন্তু পাখিটি কাকে ফুলপুরি ডাকছে? আমি তো জানি না, তবে মাঝে মাঝেই পাখিরা ফুলপুরি ফুলপুরি কইয়া চিল্লায়, আবার কি জানি কয়। কি বলে? তের উৎসুক কণ্ঠে মালি ডানে বামে তাকায়। কেউ আছে কিনা তা ভালোভাবে বোঝার জন্য কাউকে না দেখে ফিসফিস করে বলে, পাখিটা মাঝে মাঝে কয় সে আসবে রাজা, মন খারাপ কইরো না, সে আসবে। কে আসবে আর রাজা কে? তা তো মুই কইতে পারতাম না, তো রাজা হয়তো জাঙ্কুক ভাইজানরে ডাকে। এই পাখিরা কিন্তু অনেক আদর যত্নের পাখি। পাখিরা একমাত্র জাঙ্কুক ভাইজান ছাড়া কারো লগে মিশে না, সারাক্ষণ জাঙ্কুক ভাইজানের লগেই থাকে। আর আমি এর থেকে বেশি কিছু জানি না, যা জানলাম তাই কইলাম। ও, আসি তবে। কথা শেষ করেই তে সোজা হাঁটা শুরু করে। বাগানের চারিদিকে তাকিয়ে শত শত ফুল দেখে তার মাথায় হুট করে দুষ্ট বুদ্ধি আসে। আমার তবে সব ফুল থেকে 10টা করে ফুল ছিঁড়ে দাও। আমায় মাফ করেন, জাঙ্কুক ভাইজানের নিষেধ আছে। এই কথা বাড়ায় না, বরং চাপা রাগ দেখে সোজা হাঁটা শুরু করলো। সে ভেবে পায় না এই জাঙ্কুককে ভয় পাওয়ার কি আছে। কিছু মুহূর্ত পর মনে পড়ে যায় জাঙ্কুকের অতীতের কথা। যে ছেলে অল্প বয়সী রক্ত গরম, সে নিশ্চয়ই এই বয়সে মোটেও শান্তশিষ্ট নয়। রাত প্রায় গভীর, চারদিক ঝিঝি পোকার ডাক, যা তের কাছে চরম বিরক্তের। গতকাল তার জার্নি দূরনে ক্লান্ত শরীরে ঘুম আসলেও আজ ঘুম দু চোখে কিছুতে ধরা দিচ্ছে না। তে বারান্দার দরজা খুলে বাইরে তাকাতেই প্রবল ঠান্ডা কেঁপে উঠল। নিচে তাকাতে নিয়ন বাতির আলোতে হরেক রকমের ফুল দেখে এক মুহূর্তে মাথায় শয়তানি বুদ্ধি চেপে বসলো। গায়ে হুডি জড়িয়ে সাথে গায়ে চাদর জড়িয়ে গুটি গুটি পায়ে নিচে নেমে আসলো। কিন্তু আশ্চর্য বিষয়, সদর দরজাটা খোলা দেখে ভরকে যায় তে। তবুও দু চার কথা না ভেবে সোজা বাগানের দিকে হাঁটা শুরু করে। বাগানে প্রবেশ করেই একে একে সব কটা পছন্দের ফুল ছিঁড়ে হুডির টুপিটা সরিয়ে চুলে গুজে নেয়। বাগানে থাকা বেঞ্চটাতে বসে ফুলের পাপড়ি ছিঁড়তে তার চোখে পড়ে জাঙ্কুক বাগানের শেষ প্রান্তের গেট থেকে বাড়ির ভেতরে প্রবেশ করছে। আর এইটুকুতে ভালো করে বুঝে নিয়েছে বাগানের শেষ প্রান্তের গেটের মেইন রাস্তা ব্ল্যাক হাউসে যাওয়ার রাস্তা। জাঙ্কুককে দেখে দ্রুত দাঁড়িয়ে যায় সে। হাতে থাকা ফুলগুলো নিয়ে সুদীর্ঘ ঝাউ গাছের আড়ালে লুকিয়ে পড়ে। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ করে ঘাসের খচখচে মিহি আওয়াজে ভ্রু কুচকে দাঁড়িয়ে যায়। ডানে বামে ঘাড় ঘুরে তাকিয়ে বেঞ্চের দিকে নজর যেতেই ধূপ করে রাগ মাথায় চেপে বসে। গায়ের চাদরটা খানিকটা সরিয়ে ধীর পায়ে বেঞ্চের দিকে এগিয়ে আসে। সেখানে অনেকগুলো ফুল ছড়িয়ে পড়ে থাকতে দেখে বাঁকা হাসলো জাঙ্কুক। এদিকে মুখ চেপে অন্ধকারে দাঁড়িয়ে থাকা তের অবস্থা করুণ। তীব্র শীতের মাঝে জাঙ্কুককে দেখে কান দিয়ে যেন গরম ধোঁয়া উঠছে। গরমে কপাল গা বিন্দু বিন্দু ঘাম জমাট বেঁধেছে। জাঙ্কুককে ঝাউ গাছের দিকে এগিয়ে আসতে দেখে তে দ্রুত সরে যেতে নেয়। তৎক্ষণাৎ তার হাতটা কেউ আঁকড়ে ধরে। ভয়ের তোড়ে চিৎকার দেওয়ার আগেই জাঙ্কুক তার মুখটা চেপে ধরে। আগেই বলেছিলাম মেয়ে, তুমি সুবিধার না, তোমার মাঝে চোর চোর ভাব। এক চোর দিয়ে মুখের কথা বন্ধ করে দিব। এত রাতে এখানে কি? কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিস? কার নির্দেশে এসেছিস? জাঙ্কুকের রাগান্বিত স্বরের কথায় সম্পূর্ণ ভরকে যায় তে। উপায় না পেয়ে জাঙ্কুকের হাতের তালুতে জোরে কামড় বসায়, কিন্তু তাতেও খুব একটা সুবিধা মতো জাঙ্কুককে সরাতে পারেনি। তের শ্বাস যখন বন্ধপ্রায় অবস্থা, তখনই জাঙ্কুক তার হাত সরিয়ে নেয়। জাঙ্কুকের দখল থেকে নিজেকে মুক্ত করে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। এত রাতে এখানে কি তোমার? কিছু না। যা বলছি সোজা সাপটা উত্তর দাও, না হলে উল্টোপাল্টা কিছু হয়ে গেলে দায়ভার কিন্তু আমার নয়। ফুল নিতে এসেছিলাম। ফুল? এত রাতে ফুলের তৃষ্ণা লাগলো কেন? তে কোনো উত্তর দিল না, বরং মাথাটা নিচু করে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। আবারও ভুল করছো, বলেছি না এই বাড়িতে ফুল ছেঁড়া নিষেধ। সরি। সরি? সরিতে কি সমাধান হবে? তের প্রত্যুত্তর না পেয়ে জাঙ্কুক তের চুলের সামনে মুখ নিয়ে গাঢ় করে শ্বাস টানলো। আমার বাগানের ফুলের ঘ্রাণ সুমিষ্ট। আপনার বাগানের ফুলের ঘ্রাণ আপনি গাছ থেকে নিন, আমার মাথা থেকে নিচ্ছেন কেন? আবার কথা?
তুমি যখন ছেড়ে তোমার চুলে গুজেছ তখন আমি চুল থেকেই নিব। জাঙ্কুকের কথায় আর কোনো প্রতিক্রিয়া দেখতে পারল না তে। রাগের মাথায় মিনমিনিয়ে বলে, অসভ্য লোক, খালি অসভ্যতা করে। তুমি আমায় অসভ্যতা করার সুযোগ করে দাও কেন? জাঙ্কুকের শুকনো জবাবে চুপ হয়ে যায় তে। সোজা এখন নিজের রুমে যাবে। যদি আমি তোমায় ঘাড় ঘোরাতে দেখি তবে আজ রণক্ষেত্র হয়ে যাবে। জাঙ্কুকের অনুমতিতে তে সোজা হেঁটে চলে যায়, কিন্তু আবারও সেই একই ভুল করে বসে। জাঙ্কুকের নিষেধ থাকা সত্ত্বেও সে মাঝপথে ঘাড় ঘুরিয়ে তাকায়, আর তাকে তাকাতে দেখে মেজাজটা বিগড়ে যায় জাঙ্কুকের। সাহসটা কম না তোমার? আমার কথা অমান্য করা হচ্ছে। জাঙ্কুকের ধমকে এক ছুটে পালাতে জাঙ্কুক রাগ নিয়ে বিড়বিড় করে বলে, মেয়ে, তোর ঘাড়ের রোগ সোজা করার দায়িত্ব নিলাম। গায়ে সাদা পাঞ্জাবি, তার সাথে মানানসই চাদর গায়ে জড়িয়ে চুপচাপ কিছু ফাইল দেখছে জাঙ্কুক। তার পাশে বসে আছেন জেহব। বাড়ির বাইরে বোগাম এবং জাঙ্কুকের বাবা ট্রাকের মালগুলো দেখভাল করছে। শীতের মৌসুম অনুসারে আজ গরিব দুঃখীদের শীতবস্ত্র বিতরণ করবেন জেহব, সাথে জাঙ্কুক। ফাইলগুলো চেক করে জেহবকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় সে। দাদা যান, আপনি কি গাড়িতে বসুন, আমি আসছি। তুমি আসবে কখন? বাবা আর বোগামের কাজে হিসাব নিয়ে আসছি, আপনি অপেক্ষা করুন। জেহবকে গাড়িতে বসিয়ে জাঙ্কুক আবারও বাড়ির ভেতর প্রবেশ করলো। তখনই তার সাথে দেখা মিলল তের। পরনে লং কুর্তি, জিন্স, গলায় মাফলার, মাথায় ক্যাপ, পায়ে শু, অন্যরকম সৌন্দর্য আজ যেন ভর করেছে তার মাঝে। জাঙ্কুক এবং তে দুজনেই দুজনের দিকে আর চোখে তাকিয়ে সরে গেল। ওয়াও তে, ইউ লুক সো কিউট। ইউনোর কথায় কিঞ্চিত হাসলো তে। ইউনো হাতে হাত রেখে বলল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কখন যাব? ওয়েট, জাঙ্কুক ব্রোকে জিজ্ঞেস করি। জাঙ্কুক এতক্ষণ তে এবং ইউনোর কাণ্ড দেখছিল। ইউনো কিছু বলার আগেই জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এমন পাবলিক প্লেসে আমাদের বাড়ির মহিলা সদস্যদের যাওয়া নিষেধ।